আচ্ছা এখন দেখো সেটা হচ্ছে ফ্যারাডেজ ইলেকট্রোলাইসিস। আমরা আগে দিয়ে ইলেকট্রোলাইসিস পড়েছিলাম লাস্ট ক্লাস, তোমরা ছিলে তো? ফ্যারাডেজ laws of electrolysis. There are two laws. First law কি বলেছে দেখো এই লটাতে, ধরো বলি যখন তুমি ইলেকট্রোলাইসিস করছো, যখন একটা নরমাল যখন ইলেকট্রোলাইসিস করছো এখানে যেরকম নরমাল ইলেকট্রোলাইসিস করে লোকে, তাহলে হোয়াট অ্যামাউন্ট অফ সাবস্টেন্স টু ডিপোজিট দ্য ক্যাথোড অর অ্যানোড, মানে কতটা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এখানে ক্যাথোডে বা অ্যানোডে স্টোর হবে সেটা নিয়ে ফ্যারাডে ফার্স্ট ল বলেছে। মানে বলেছে যে হোয়াট অ্যামাউন্ট অফ সাবস্টেন্স টু ডিপোজিট দ্য ক্যাথোড অর অ্যানোড that is proportional to amount of electricity passed to the electrode. মানে তুমি কতটা এখানে কারেন্ট পাস করাচ্ছো কিউ তার উপর ডিপেন্ড করছে যে কতটা সেখানে সাবস্টেন্স জমা হবে, মানে কতটা সাবস্টেন্স ক্যাথোডে স্টোর হবে বা অ্যানোডে স্টোর হবে, সো W proportional to Q, যেখানে Q হচ্ছে তোমার Q equal to I into T, যেখানে I হচ্ছে কারেন্ট ইন অ্যাম্পিয়ার, T টা হচ্ছে সেকেন্ড। তাহলে দেখো W equal to Z into Q, যেখানে Z একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেখানে Z একটা কনস্ট্যান্ট ভ্যালু, যাই দেখা যাচ্ছে না এখানে রিফ্লেকশন হচ্ছে একটা জায়গায়। হ্যাঁ স্যার, মাঝখানে একটু হচ্ছে ওই ডায়াগ্রামের উপর। ওইটা একটু দেখো তো, ওটা কি টানলে কিছু হয় কিনা। ওটা হেভি রোড থাকে জায়গাটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো এখানে W equal to ZQ, যেখানে Z একটা কনস্ট্যান্ট, একে বলি আমরা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, একে বলি আমরা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে দেখো W equal to ZQ, তাহলে Z into I into T। মনে ফিজিক্স হলে I টা C লেখা থাকে নাকি গো, কুলম্বটা টোটাল, হ্যাঁ ওই একই ব্যাপার, তুমি C লিখতে পারো। তাহলে W equal to Z into I into T, তো Z টা যেমন মুখস্থ করতে হবে, I থাকে লেখা না, কিছু কিছু বলতে C লেখা থাকে, I টাকে C লেখা থাকে। তাহলে দেখো W equal to Z into I into T, তাহলে এখানে Z টা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তো কি করে তুমি জানবে যে কোনটা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট কার ক্ষেত্রে কি হয়? এটা মেটালের জন্যই হয় বেসিক্যালি। ফর্মুলা হচ্ছে তোমার দেখো যে E equal to Z into 96500 কুলম্ব, এটা রিলেশন। আর তুমি তো অলরেডি আগের ক্লাসে শিখে গেছো, আগের ক্লাসে যে E মানে কি জিনিস তোমাকে ডিটেইলসে বলেছি আগের ক্লাসে, E মানে কি, তাই না? E মানে ইকুইভ্যালেন্ট ওয়েট, আগে দিন শেখালাম E মানে, তাই না? কি গো কথা বলছো না? হ্যাঁ তাহলে E মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে E equal to Z into this one। তাহলে দেখো এখানে W equal to Z মানে কি E by 96500 into I আর into T, না অঙ্ক থাকবে তো।
বুঝেছ এটা? আচ্ছা, তাহলে এখানে আমি জানতে পারলে যে কতটা সাবস্টেন্স জমা হচ্ছে সেটা প্রপোর্শনাল টু কিউ। কিউ হচ্ছে I ইনটু টি। আচ্ছা, এবারে দেখো এখানে আমাদের কোনটা ফিক্স ছিল, আমরা সেখানে কিন্তু মানে কতটা জমা হচ্ছে ডিপেন্ড করছে কিউ উপর ডিপেন্ড করছে। আমি তোমাকে নেক্সট দেখাচ্ছি, একটা এটা মুছে দিচ্ছি। এবারে তুমি আমাকে বলো যে তুমি ফিজিক্সে পড়েছো যে যখন তুমি একটা মানে অনেকগুলো সার্কিটকে একসঙ্গে সিরিজে কানেকশন করো, সেখানে সেম কারেন্ট যায় প্যারালালে করলে যায়? সিরিজে করলে হবে। আচ্ছা, তাহলে আমি সেখানে তোকে সিরিজে কানেকশন করছি। ধরো একটা আমি এখানে ভোল্টামিটার নিয়েছি, মানে যেই কন্টেনারের মধ্যে তোমার ইলেকট্রিসিটি হচ্ছে, এই একটা ভোল্টামিটার নেওয়া হয়েছে। তো এখানে আমি নিচ্ছি, মানে এখানে তোমার কানেকশন সব সিরিজে করবে লাস্টে। এখানে নিচ্ছি কপার সালফেট সলিউশন, কপার সালফেট অ্যাকুয়াস সলিউশন। তুমি আরেকখানা ভোল্টামিটার এখানে নিচ্ছ, এখানটায় দুখানা ইলেকট্রন নেওয়া হচ্ছে। ধরো তুমি এখানটায় নিচ্ছ H2SO4 এর অ্যাকুয়াস সলিউশন। আমি আরেকটা এরকম ভোল্টামিটার নিচ্ছি, দুখানা ইলেকট্রোড নিয়ে তুমি এখানে নিচ্ছ সিলভার নাইট্রেট সলিউশন, AgNO3 অ্যাকুয়াস সলিউশন। আচ্ছা, তুমি ইলেকট্রন নিচ্ছ, এটা তিনটে নিচ্ছ। এবার এখানে বলা হচ্ছে কন্ডিশনটা যে এই তিনটে সলিউশন আমি এখানে সেম কারেন্ট পাস করাচ্ছি, মানে সেখানে কিটা, সেখানে আমার কারেন্টটা ফিক্সড, তাহলে এখানে কিউটা হচ্ছে ফিক্সড, মানে আমি এখানে কারেন্টটা ফিক্স পাস করাচ্ছি। মানে আমি এখানে কারেন্ট হ্যাঁ আমি কিউটাই বলছি ফিক্সড, এখানে আমি বললাম কিউটা আমি ফিক্স পাস করাচ্ছি এখানে। তাহলে দেখা যাচ্ছে এখানে কতটা সাবস্টেন্স জমা হচ্ছে ক্যাথোডে। ক্যাথোডে কি যাবে, কপার না হাইড্রোজেন? আমরা সেটাও বলেছি আগে ক্লাসে, কপার অ্যাকুয়াস সলিউশন কে যায়, হাইড্রোজেন যাবে কপার যাবে? কপার যাবে, কারণ নিচে আছে হাইড্রোজেন থেকে, তাই না? তাহলে কপার কত জমা হবে বলো আমাকে এখানে? সেখানে সেই সেকেন্ড লটা বলেছে, সেখানে দেখো সেকেন্ড লটা আমি বলি। সেকেন্ড লটা বলেছি যে সেখানে অনেকগুলো এভাবে কানেকশন করা আছে, সেম কারেন্ট পাস করাচ্ছ, তাহলে বলেছে হোয়াট অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ডিপোজিটেড দ্য ক্যাথোড W1 by W2 that is equal to E1 by E2 proportional to its equivalent weight. এটা বলেছে W proportional to Q, W proportional to E, এখানে W proportional to E, মানে if you pass the same amount of electricity to the different electrolytic solution, then what amount of substance will deposit the cathode that is proportional to its equivalent weight. During electrolysis of different electrolytic solution, তুমি এখানে কারেন্টটা ফিক্স পাস করাচ্ছ, তাহলে সেখানে বলেছি যে কতটা সাবস্টেন্স জমা হবে ক্যাথোড এর প্রপোর্শনাল টু E মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। এখানে দেখা যাচ্ছে W অফ কপার দেখা যাচ্ছে পাচ্ছ 31.75 গ্রাম, এবং এক্সট্রা বুঝি কেন পাচ্ছি, এখানে W অফ হাইড্রোজেন পাচ্ছ তুমি 1.008 গ্রাম, তুমি W অফ সিলভার এখানে পাচ্ছ 108 গ্রাম। কেন পাচ্ছ এরকম করে দেখো, বলা হচ্ছে যে কতটা সাবস্টেন্স জমা হবে সেটা প্রপোর্শনাল টু ইটস ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে কপারের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, তুমি সেই সাবস্টেন্সটাই পাবে। তুমি জানো ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি ইন কেস অ্যাটমের ক্ষেত্রে। তাহলে এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 63 পয়েন্ট সামথিং 5 আই থিংক বাই 2, দেখো করলে এটাই আসছে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ হাইড্রোজেন, এটা মানে কিন্তু 1.008, equivalent weight of Ag, its atomic weight equal to 108 by valence হচ্ছে এখানে 1। তার মানে তুমি যদি সেম কারেন্ট পাস করাও, তাহলে এখানে ডিফারেন্ট সলিউশনের ভিতর দিয়ে সেখানে কতটা সাবস্টেন্স ক্যালকুলেট জমা হচ্ছে, সেটা প্রপোর্শনাল টু ইটস ইকুইভ্যালেন্ট ওয়েট। বুঝা যাচ্ছে? আচ্ছা, এই কথাটা বুঝতে পারলাম এবং এখান থেকে ফর্মুলাটাতে বুঝতে পারলে। আমরা কিন্তু অঙ্ক করবো, একটু আগে এটা বুঝে নাও, লিখে নাও এক্সপ্রেশনটা কি আছে, মানে ওইটা রেশিও করে দিয়েছি W1 W2 দুটো সাবস্টেন্স দিয়ে করলে। যাই বুঝা? হ্যাঁ স্যার। হ্যাঁ লিখে নাও।
বুঝেছো? আচ্ছা, এবার অটো দুই একটা বলার পর অঙ্ক দিচ্ছি করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো যে 1 Faraday electricity, 1 Faraday amount of electricity will deposit 1 gram equivalent amount of substance at cathode. এটা হচ্ছে মেইন কথা, এই কথাটা থেকে অনেক অঙ্ক হবে। 1 Faraday মানে হচ্ছে তোমার 96500 কুলম্ব। So 1 Faraday electricity deposit 1 gram equivalent amount of substance at cathode. একটা ফর্মুলা আছে Q equal to NF. Q হচ্ছে তুমি জানো যে অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি Q equal to NF, যেখানে এটা শেখাচ্ছি এই ফর্মুলাটা কি করে কাজে লাগছে। ধরো তোমাকে আমি বললাম Na+ থেকে ইলেকট্রন নিয়ে সোডিয়াম হলো, তাহলে এই যে সোডিয়াম প্লাস থেকে ইলেকট্রনে সোডিয়াম যখন হলো ধরো, তাহলে আমার এখানটায় কতটা সাবস্টেন্স জমা হবে বা কি রকম বুঝবো কি করে, বা এখানে কতটা কারেন্ট লাগবে সেটা বলেছে। যে ধরো এখানে বললাম Q equal to NF, তো এখানে কতটা কারেন্ট লাগবে ডিপোজিট করতে 1 মোল কে, এটা মানে হচ্ছে সোডিয়ামের 1 মোল ডিপোজিট হয়েছে। 1 মোল মানে হচ্ছে দেখো 23 গ্রাম, তাহলে Q equal to NF, তাহলে N হচ্ছে 1, চার্জ কত এখানে 1 ইলেকট্রন, তাহলে এখানে হচ্ছে N টা হচ্ছে 1 আর 96500, তাহলে এখানে 96500 ফ্যারাডে লাগছে। এই যে 96, তাহলে এখানে তো লাগছে 96500 ফ্যারাডে, এই ইলেকট্রিসিটিটা কিন্তু ডিপোজিট করছে 1 মোল কে। ব্যাপারটা বোঝো, Na+ থেকে Na হয়েছে, বলেছে যে এখানে Q দিচ্ছ কত NF, তাহলে N হচ্ছে এখানে ইলেকট্রন একটা আর ফ্যারাডে তো ফিক্সড ভ্যালু, তাহলে এখানে লাগছে 1F, মানে এই এত কুলম্ব লাগছে, তাই না? তার মানে এনটা হচ্ছে কত, এখানে ইলেকট্রন চার্জ কত সেটাই, চার্জ অফ ইলেকট্রন, এটা এনটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। তার মানে এখানে দেখো 1 ফ্যারাডে উইল ডিপোজিট 23 গ্রাম, তাহলে এখানে বুঝতে পারছো যে 1 ফ্যারাডে তোমাকে ডিপোজিট করছে 23 গ্রাম, আর তুমি জানো 23 গ্রাম মানে কিন্তু এটা মানে দেখো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। কেন? চার্জ অফ চার্জ কতটা ইলেকট্রন অ্যাড করছে, চার্জ অফ আয়ন আর কি। হ্যাঁ, তাহলে এখানে দেখো, আর এখানে দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়াম, এটা মানে কিন্তু তার অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি, মানে 23 গ্রাম কিন্তু হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, মানে সোডিয়ামের ক্ষেত্রে মোলও যা ইকুইভ্যালেন্ট ওয়েটও তা, কারণ এখানে এন ফ্যাক্টরটা হচ্ছে 1, এন ফ্যাক্টরটা হচ্ছে 1। কি এন ফ্যাক্টর একটু আগের দিনের ভিডিও দেখে নেবে, পাঠিয়েছে ভিডিও আগের দিন। এটা 23 গ্রামের পরে তোমার 1 গ্রাম এটা 23 গ্রাম মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, কারণ দেখো না E equal to 23/1, 23 মানে তো 1 মোল বা 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে 23 গ্রাম তুমি ইকুইভ্যালেন্ট আশা করে দাও। হ্যাঁ, ওটা তো 23 হচ্ছে। 23 গ্রাম মানে কত গ্রাম ইকুইভ্যালেন্ট, তো এটা তো এটা মানে ওই মোল যেরকম হয় সেরকম গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে গিভেন মাস বা ইকুইভ্যালেন্ট মাস, গিভেন মাস 23, ইকুইভ্যালেন্ট মাস 23, তো এই জন্য 1 গ্রাম লিখেছি, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট।
দেখো আরো দেখাচ্ছি আমি এখানে ধরো বললাম যে Al3+ তিনটে ইলেকট্রন নিয়ে তোমার এখানে হয়েছে Al3+ ইলেকট্রন নিয়ে হয়েছে Al। তাহলে দেখো তুমি এমনি করে ভাবো, এই লাইনটা তুমি ভাবো যদি কি লিখেছে এখানে 1 ফ্যারাডে ইলেকট্রিসিটি উইল ডিপোজিট 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে দেখো এখানে Al3+ থেকে 1 মোল Al হয়েছে কিনা বলো এটা, এটা কিন্তু 1 মোল, আর 1 মোল মানে কিন্তু 27 গ্রাম। এটা মানে কিন্তু equivalent weight of aluminium equal to atomic weight by valency, atomic weight 27 valency 3, এটা মানে হচ্ছে 9। তাহলে equivalent weight of Al কিন্তু 9, তারপরে 27 গ্রাম মানে কিন্তু তোমার 27 গ্রাম মানে কত হচ্ছে এটা 3 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে এটা মানে কিন্তু 3 গ্রাম ইকুইভ্যালেন্ট। তারপরে 1 মোল মানে 3 গ্রাম ইকুইভ্যালেন্ট কিন্তু 9 গ্রাম অন্য। তাহলে এখানে কথা ভাবো 1 ফ্যারাড ডিপোজিট 1 গ্রাম ইকুইভ্যালেন্ট এই কথা বলেছে। তার মানে এখানে দেখো এখানে আমার কিউ রাখছে কিন্তু 3 ফ্যারাডে, কারণ কিউ ইকুয়াল টু এন এর ফর্মুলা দেখো এন এখানে 3, তাহলে এখানে দেখো কিউ ইকুয়াল টু এন মানে এখানে 3 ফ্যারাডে ডিপোজিট 27 গ্রাম। বুঝছো কি, দেখো কিউ ইকুয়াল টু এন মানে কি 3 ফ্যারাডে ডিপোজিট 1 মোল, তাহলে এখানে বুঝতে পারলাম আমরা যে 3 ফ্যারাডে ডিপোজিট 1 মোল এটা মানে কিন্তু 27 গ্রাম, আর 1 ফ্যারাড ডিপোজিট 1 গ্রাম 9 গ্রাম, আর 9 গ্রাম মানে কিন্তু 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। তাই আমি কথা লিখেছি বারবার, একটু কনফিউশন তৈরি হচ্ছে এখানে কি, এই কথাটা ফিক্সড আমার 1 ফ্যারাড ডিপোজিট 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, এর কোনো আর বিকল্প নেই। এই জন্য দেখালাম প্রুফ করে ওই ব্যাপারটাই আসছে বুঝে। ক্লিয়ার তো অঙ্ক করে দাও, কারণ প্র্যাকটিস হবে এই গাড়ি। এটা কোনো বুঝতে হচ্ছে বলো আমাকে একটু।
পেয়েছো গো? দাঁড়া, ওর মধ্যে কোনটা কথা আমি বলে দিচ্ছি। তুমি দেখো ওইখানে ওই 40 যে কোশ্চেনটা আছে, তুমি সেই কোশ্চেনটা করো। জাহির কোশ্চেনটা পেয়েছো গ্রুপে? স্যার কোন কোশ্চেনটা? 40 নাম্বার? 40। আচ্ছা হ্যাঁ পেয়েছি। সেভেন্টি 5% এফিসিয়েন্সি কারেন্ট মানে কিছুই কিন্তু নয়, হ্যাঁ। ওই যে কিউটা আছে ওটা হচ্ছে 75/100, ওটা মাল্টিপ্লাই করে হয়ে যাবে। ও কারেন্ট এফিসিয়েন্সি আই বলেছে, আই। বুঝা করবে? আচ্ছা আচ্ছা এ মানে কত? হুম তুমি এখানে ফর্মুলা ব্যবহার করছো নাকি? W ইকুয়াল টু, হ্যাঁ তার মানে E বাই 9C রাখছে কাজে ইনটু I ইনটু T, ব্যাস এই তো অঙ্ক করে দেবে, এই তো ফর্মুলা। এখানে তোমাকে ওই চার্জটা বলে দিয়েছে 1930, মানে চার্জ মানে কিন্তু I ইনটু T টা, I টা একসঙ্গে করেছে ওরা,
কারণ তাহলে এখানে ওর আবার 75 এফিসিয়েন্সি, তাহলে ওই যে 1930 ইনটু 75/100। আমি গ্রাম বলেছে তো, ব্যাস সে তো বসিয়ে দিলে ফর্মুলা ডাউন বেরিয়ে গেল। ই জানো, আই জানো, টি জানো, ব্যাস। ইকুইভ্যালেন্ট ওয়েট কত দেওয়া আছে, দেওয়া আছে, মানে বলো আমাকে 7 ইনটু 9030, তাই তো 1930 ইনটু 75/100, আচ্ছা নিচে লিখবো তাই তো, বাই 100 এ ডিভাইড এটা বাই 965, এরই অঙ্ক, তাই না? আচ্ছা হয়েছে? হ্যাঁ জাহির হয়েছে, ফরওয়ার্ড বসে করছো? হ্যাঁ স্যার করছি। আচ্ছা এরকম করে বাকি এরকম দেখো অনেকগুলো দেওয়া আছে এরকম টাইপের অঙ্ক, তুমি এরকম করতে পারবে। তোমাকে আরেকটা টাইপের বাকি ওয়ার্ডে করবে। এটা লেভেল 1 है ना, লেভেল 1 লেভেল 2 লেভেল 3 অবধি আছে এই অ্যাডভান্স। লেভেল 5 এর কি হবে? ওই যে ওই সমস্ত থাকে ডায়াগ্রামটা এই যে ডায়াগ্রাম থাকে, এটা যেই মেনসিট এগুলো খুব ভালো হয় না তো এর অবস্থি বালাজি, মানে আর কি ওই স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে একটা আছে ওই অনলি এমসিকিউ দেওয়া আছে। স্যার অ্যাডভান্সটা তো এমসিকিউ থাকে না? হ্যাঁ থাকে না, থাকে এমসিকিউ থাকে, হ্যাঁ এমসিকিউ থাকে, ম্যাচিং থাকে, প্যারাগ্রাফ থাকে, ইন্টিজার থাকে, অ্যাসোসিয়েশন থাকে, অনেকগুলোর মধ্যে পার্ট থাকে তো। স্যার মেইনসে কাট অফ এর উপরে আনতে হয় অ্যাডভান্স দেওয়ার জন্য, মানে কাট অফ যদি 85% থাকে তো অ্যাডভান্স দিতে পারে, তার কমলে হবে না, কিন্তু ওই কাট অফ পেয়ে কিন্তু আর কোথাও চান্স হবে না, ওটা সময় কম আছে। যেমন তোমার এইচএস এ 50% লাগে যেই দেওয়ার জন্য, নিটে তাই লাগে না, একটু বেড়েছে বলবো এখন। তো ওই আর কি, ওটা পেলে তো হবে না, জাস্ট কোয়ালিফাই করবে ওই এক্সামটা দেওয়ার জন্য। দেখো বোর্ডস এ 50 আনে আর তারপরে যে অ্যাডভান্স এ টপ করে তাহলে ওরকম কিছু কোনদিন হয়নি। স্যার এবার টোটাল স্টুডেন্টগুলোর নাকি মার্কস দেয়নি স্কুল থেকে? স্কুল থেকে? হ্যাঁ সিবিএসই তে ওরা যেইতে বসতে পারে। তারপরের পেজটা দেখো, জাহির এটা করে নিয়েছো, পরের গুলো বাড়িতে করবে। আর এখন তোমাকে পাঠিয়েছি আরেকটা পেজ দেখো, তার থেকে আমি বলছি করতে একটা, এটা একটা টাইপ যেটা পাঠিয়েছি, তুমি এখান থেকে করবে এই যে 102 অঙ্কটা পড়ো 102। এখানে ইনর কি হবে? সলিডি প্রোডাক্ট ওই দেখো না, কেএসপি কেসি সব সমান, ওই একই, আমাদের কেসি পরিমাণ আগে দিলাম না, ওটাই কেস। মানে তোমাকে কি বলেছে, পিবি আর পিবি আর বলেছে,
তাহলে এখানে দেখো তোমার PbBr2 এটা কি হয় ভাগে বলো Pb2 প্লাস 2Br মাইনাস তো তাহলে এই স্মলটা KSPbr2 রাইট হ্যান্ড সাইডে কনসেন্ট্রেশন আর লেফট এ কনসেন্ট্রেশন মানে Pb2 প্লাস এর কনসেন্ট্রেশন আর Br মাইনাস এর কনসেন্ট্রেশন আর বাই এটা 1 ওটা কিছু নেই এটা 1 অনলি নেই মানে বাই PbBr2 এটা থার্ড এটা হচ্ছে কেস এটাই কে এটাই কেসি এটাই কেএসপি সবই একই স্যার আজকে কি ছিল সলিবিলিটি প্রোডাক্ট ইকুইলিব্রিয়াম 2 করো হ্যাঁ ইনঅর্ড তো সেলকে কনস্ট্রাক্ট করো নিজে যেটা বেশি নেগেটিভ ভ্যালু তার অক্সিডেশন হবে যেটা কম সেটা রিডাকশন হবে এই ইনঅর্ড সেল বের করে নাও হ্যাঁ বলুন হ্যালো ছিল ভাই সব কিছু করে দিতে হবে এটা ইয়েস ফ্লেক্সিবল ক্লাস 10 এর মতো ভালো আছে কিন্তু একটা তো যাচ্ছে এর মতো কিছু হ্যাঁ ঠিক আছে কেমিস্ট্রি বল তো মানে আমি পড়ে যাই কেমিস্ট্রি এটা করোনি তাই তো কনফিউশন আছে অনেকটাই দেখো তাহলে তোমাকে ভাবলে দেখো বলেছে যে গিভেন ইকুয়েশন দেওয়া আছে দুটো তাহলে ইকুয়েশনটা জানো যে ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059 বাই n আর log kc যেমন ইকুয়েশন যখন ইকুইলিব্রিয়াম হয় কারণ এখানে বলেছে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়াম না হলে সেখানে kc হবে কি করে তাহলে যখন রিঅ্যাকশনটা আমার ইকুইলিব্রিয়াম তখন তোমার সেখানে ইকুয়েশনটা মনে আছে আমরা এর একটা ফর্মুলা শিখিয়েছিলাম হ্যাঁ থাকবে না 0. হ্যাঁ একদমই তাই 0.1 n আর log kc কেএসপিটাকে আমরা এটা ওটাই তো ইউজ করতে পারবো না তো লগের গুলো কি করে করবো তাহলে তুমি এখানে ইসিএলটা বের করতে পারবে n জানো আর log kc কে বের করবে log ইসিএল করে নাও এখানে তোমার এখানে সেল গুলো দেওয়া আছে কি দুটো সেল দেওয়া আছে এখানে তো আচ্ছা এই দুটো সেলের মধ্যে দেখো ফার্স্ট রিঅ্যাকশনটা দুটো রিঅ্যাকশন দেখো দুটোর মধ্যে কোনটা বেশি নেগেটিভ আছে বলো তাহলে আমার ইকুয়েশনটা হচ্ছে ই সেল এটা ইকুয়াল টু কি তাহলে ই নট সেলটা কি আমার সেখানে ই নট রেট আর মাইনাস ই নট অফ এই আমার ফর্মুলা কি বলো আচ্ছা এখানে যেটা বেশি নেগেটিভ তার সেই কাপেলটা কি হয় তার রিডাকশন হয় তাহলে যেটা বেশি নেগেটিভ কোন ভ্যালুটা বলো -0.248 মাইনাস অফ
কত আছে এটা বলো? -0.126 -0.126 একদম ভ্যালু ভোল্ট করে নাও ক্যালকুলেশন কত হচ্ছে বলো? বুঝলে নাকি? দেখো যেটা জাহির যেটা বেশি নেগেটিভ ভ্যালু দেওয়া আছে তার রিডাকশন দাও। হ্যাঁ স্যার। 0.124 আর কোন কি ভুলভাল সেটা বলো তো? যেটা বেশি নেগেটিভ ভ্যালু যেই পোটেনশিয়াল ভ্যালু বেশি নেগেটিভ আছে তো সেটা কোথায় হয়? তার কি হয়? সে রিডিউস করে। যেমন ধরো তোমাকে যদি বলি আমি যে লিথিয়াম আছে, লিথিয়াম আর তার নিচে আছে সোডিয়াম আছে, তাহলে এই লিথিয়ামটা কিন্তু বেশি নেগেটিভ ভ্যালু, তার মানে লিথিয়ামটা কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাস হয়, তার মানে ওইটা যার বেশি নেগেটিভ সে কি হয়? সে হচ্ছে নিচে অক্সিডাইজড হয়, তাই না? তুমি আরেকটা বলে দিই, ধরো তুমি এখানে কি হয়, এখানে কোন সেল লিখছি একটা জিঙ্ক থেকে Zn2 প্লাস আর একটা হচ্ছে Zn2 প্লাস থেকে কপার আমরা একটু সল্ভেন্ট দিয়েছিলাম, দুটোর মধ্যে কার নেগেটিভ ভ্যালু বেশি? এর নেগেটিভ ভ্যালু, তো এর তো অক্সিডেশন হয়, এটা তো অ্যানোডে থাকে, এটা তো অ্যানোডে থাকে, এর তো অক্সিডেশন হয়, তাহলে হ্যাঁ, তাহলে যার বেশি নেগেটিভ ভ্যালু তার কি হয়? তার অক্সিডেশন হয়। কেন? এটা তো বেশি নেগেটিভ ভ্যালু, অনেক নেগেটিভ রিডিউসিং পাওয়ারটা বাড়ছে, পারে নিচের দিকে গেলে রিসপন্স কমে কম, সেটা বলছি নিচে থেকে রিডিউসিং পাওয়ারটা কমছে, মানে অক্সিডেশন টেন্ডেন্সি উপরে বেশি হচ্ছে, তার মানে আমার এখানে ইনঅর্ডিনেট দুটো ভ্যালুর মধ্যে যার বেশি নেগেটিভ ভ্যালু তার অক্সিডেশন। কত আছে বললে? তাহলে রিডাকশন ফর্মুলাটা বলো, মাইনাস বলো কি ভ্যালু বলে দাও, -0.126 প্লাস 126 আর প্লাস 0.4 মাইনাস অফ মাইনাস হলে প্লাস হবে, হ্যাঁ 0.48 0.248 কত এসে বলো এটা? এটা জানি বোঝা গেল, যার বেশি নেগেটিভ ভ্যালু তার অক্সিডেশন হয়। কত এসে বলো? 122 পয়েন্ট, তাই তো? বসো না এখানে, তার ইনর সেল পেয়ে গেলে, আর এখানে এর ভ্যালু 2, 0.122 এটা ইকুয়াল টু 0.059/2 log kc, তুমি এখানে kc বের করো কায়দা করে, বাস। সেটাই তো স্যার, নরমাল ভ্যালু আমার 4.1 আসছে, ইকুয়াল টু লগ 0.41 আসছে, কেমন কেসি করছে। আচ্ছা তোমার কত আছে বলো, কত আছে এটা? মানে লগ কেসি ইকুয়াল টু আমার আছে 0.41, না আমরা 4.1 লিখছি, তুমি ভুল করেছো, তোমার ভিতর ও ঠিক করেছে। বাস এটা 0.1 লিখে তাই তো, একটি যোগ করতে হবে। 0.1 divided by 0.059, হ্যাঁ আমি তো এটা জানি। এবারে দেখো তোমার এখানে log kc এসেছে, এবার তুমি ঝগড়া শুরু করো সবার মধ্যে, কি হয় প্রোডাক্টটা এখানে কিছু kc মানে kc বের করতে হবে, kc মানে kp, তাহলে 10 টু দি পাওয়ার -4.1, তুমি ক্যালকুলেটর করবে একটু, এটা অ্যান্টি লগ ওরা দেয়া ভ্যালু দেয়া হবে এখানে, মানে অ্যান্টি লগ অফ 4.1, অ্যান্টি লগ তুমি দেখতে জানো কিভাবে অ্যান্টি দেখতে হয়? ফোনে জানো না তো? স্যার মাইনাস তো আচ্ছা শিট করে ও ও শিফট শিফট লগ টিপে লগ 0. तो लिखे इंटीग्रल 4.15 नॉट इंटीग्रल 4.15 अरे मास में कैलकुलेट भी हो गया 4.15 13,645.8 তুমি মাইনাস এসে দিলেন এই
তুমি এখানে জানো তো এখানে ধরো তুমি এরকম করলে kc ইকুয়াল টু অ্যান্টিলগ অফ 4.1 এটা এরকম করবে স্যার অ্যানসার আসছে না একদম আনসার আসবে এটা কি আমার অ্যাকচুয়ালি 4.1 পাবো না না এখানে তো মাইনাস আসবে 10 টু দি পাওয়ার মাইনাস এটা তো লগ তাই তো হয় কনসেপ্টে এখানে অ্যান্টিলগ দেখো অ্যান্টিলগ বইতে আছে তো পেছনে দেখো এনসিটি বইতে স্যার 7.32 মানে এই into হবে 10 to the power minus 5 কত সর 7 পয়েন্ট 4 into 10 to the power minus 5 এটা আনসার বাট মাইনাস এখানে আমরা স্যার এটা কনসেপ্ট তো log AC মানে অ্যান্টিলগ হবে এইটা log ইনভার্স এইটা এটা মানে 10 টু মাইনাস এইটা আর log তো 10 বেস এইটা তুমি জানতে না এলো KC log KC মানে এটা এসছে তো এটা মানে হচ্ছে KC মানে হচ্ছে অ্যান্টিলগ অফ 4.1 এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4.1 তাই তো পাওয়ারে সিরিজ সেন্টার আগে এরকম সব তো আগেও সলভ করেছি প্লাস দিয়ে হ্যাঁ ক্লাসে করেছো হ্যাঁ স্যার তুমি যখন মানে আগে ক্লাসে যখন এরকম কিছু সলভ করেছো প্লাস তো করেছো 4.1 করে তো আসল নটা ও হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি মানে মাইনাস কেন হচ্ছে ক্যালকুলেটর আছে না লিখেছে দিস আমার কাছে এটা না এনসিইআরটি বই পেছনে আছে কি না আমার কাছে তো আছে এই বইয়ের পেছনে আছে 4.1 না দেখো যেটা তোমার যেটা পয়েন্ট আগে দেওয়া আছে সেটা 10 টু দি পাওয়ার যাবে তাহলে 0.1 এসে তাই তো তাহলে 0.1 দেখো এই 0.1 মানে কত আছে এখানে পয়েন্ট এটা এক পয়েন্ট 1 তো এখানে 0.0 না এই 0.1 এখানে তো 0.13 0.13 এসে না মানে এক্সাক্ট ভ্যালু 0.1297 এখানে আছে মানে পয়েন্টের পরেটা দেখতে হবে আগেরটা পাওয়ারই যাবে আচ্ছা 0.1 যদি দেখতে হবে কত আছে 0.11 এটা দিস 0.1 হচ্ছে এই 0.1258 এরকম কিছু এসছে না আমার তো এসছে কত বললে 7.4 তো এটা কি তাহলে তো 4.1 আসছে -4 না ওই 4 থাকে তোমার পাওয়ারে যায় পয়েন্ট আগের 4টা পাওয়ারে যায় তুমি কি বের করছো স্যার 7.328 হচ্ছে তো ওটা 4 কি করে হবে তুই 4.1 দেখি এই যে 7.8 ছে 13 করলে 7.41 1.1258 আর মাইনাস করব এটা আমি চেঞ্জ করি হ্যাঁ কত ঠিক এই যে একদম ঠিক দেখাচ্ছে দেখো তুমি যেটা বের করছো এখানে কিন্তু আমার এখানে আনসার তো এরকম এসি ক্যালকুলেশন করে বের করলে তাই এসে এখানে করলে এরকম করে কনসেপ্টটা হচ্ছে এখানে ম্যাথমেটিক্সে দেখো তোমার যদি এখানে কেসি আসে যে অ্যান্টি লগ অফ 4.1 তুমি তাহলে সেখানে দেখো তোমার সেখানে এই পয়েন্টের যেটা আগে থাকে সেটা 10 টু পাওয়ার মাইনাস হয় আচ্ছা আর এখানে তোমার এই 0.1 এর যে ভ্যালুটা দেখে বলো আমার কত লেখা আছে 1259 পয়েন্ট এটা পয়েন্ট হ্যাঁ এই কারণে মিলছে না কারণ তোমরা পরীক্ষার সময় এই যে এটা তোমার এলো 0.12509 এভাবে এসেছে এখানে আর তোমার এই গুগলে কি কত এসেছে 12 ওরকম এসেছে আছে আর কিন্তু এখানে অপশনের উপর দেওয়া নেই একটাও মানে স্যার এটা 12.589 মাইনাস না না একদমই এটা
আমরা তো নরমালি অ্যান্টিডার করেছি তো মাইনাস তো দিই এন্ড কিভাবে করেছো? So Nina minus answer চলে এসেছে। log k is equal to 4.1 k is the angular of 4.1 dire তাই করেছো তো? how about it minus না আমি তো ফির এন্ড লো লিখছিলাম, 10 পাওয়ার নিয়ে গেছি, 10 পুরো পাওয়ারে নিয়ে গেছি। হ্যাঁ না তখন আমি পারপাসটা আসবে না, তুমি এন্ড লো বসে করতে পারবে ক্যালকুলেটরে, তখন আসবে ওইটা মানে ওইটাই। ক্যালকুলেটরে ঠিক অ্যান্সার সেটা দেখাই। হ্যাঁ কেন কি না এখানে অ্যান্টি লগ নিয়ে সমস্যা থাকে, ক্যালকুলেটরের সঙ্গে ওই বই মানে বইয়ের পেছনে যে ভ্যালু দেওয়া থাকে। আচ্ছা তাহলে দেখি আরেকটা অঙ্ক করো দেখি এখানে। 102 হয়ে গেছে। একটা পয়েন্টের পর সবগুলো অ্যান্টিলগ 0 দেখো। 105 অঙ্কটা দেখো, 105। ডেল্টা দিয়ে ফর্মুলা কি ছিল? minus 2.3 RT log s so temperature টা কিসে কেলভিন কেলভিন और কেলভিন স্ট্যান্ডার্ড। এটি 7 কেমন যায়? 25 degrees ওটাই তো 390 আছে তো 800 লিখতে পারে। 322 Plus 390 sorry 290 do not জানি হেভি চিলড্রেন। it was all bottles আরে আরো কয়েকটা যখন আমি শুরুতে আসি না তখন সব কিছু চলছে, আমি নর্মাল কথা বলছিল, ধরন কি বলছে আমার ঝগড়া চলছিল নিচে মারপিট হয়েছিল এবার এর মধ্যে হ্যাঁ স্যার ক্লাসে ছিল আপনার এসি এখান থেকে লক এ ফর্মুলা বসে এসি করতে হবে না দিয়ে দেবে ये এতগুলো কমপ্লিট করতেছি বলছি ये तो दी দিয়েছে 2.1 তো दी দিয়েছে কনসেন্ট্রেশন why are you doing this sir log k zero अच्छा बदल लो sir option D sir option D
105 না বাইরে কি এসে এটা লোকাল এসে না না এখানটা কনসেন্ট্রেশন তো 0.1 দুটোই তো 0.1 অপশন অপশন তো দিয়েছে অপশনগুলোকে आंसर দেওয়া নেই স্যার তুমি বলো তুমি লগের পার্ট মেশিন না আসলে না সেটা কত বুঝি মানে এটা দুটোই 0.1 দিয়েছে তো লগের পার্টটা কি হবে কনসেন্ট্রেশন লগ এসি কত টাকা কত 105 এটা ঠিক আছে in order to following reaction and indicate the other pole calculate the range d হ্যাঁ কোন লগ এর সমস্যা নাকি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রিঅ্যাকশন দেখি হ্যাঁ রাইট সাইড তো মানে তোমার দুটোই তো 0.1 আছে বাস 0.1 পাওয়ারে দাও বাই হয় পাওয়ারে জাহির করছো হ্যাঁ স্যার দেখো এখানে তো নরমাল আচ্ছা আমার তো এরকম লাগছে না এটা সিম্পল ডেল জি ইকুয়াল টু মাইনাস অফ n এর বিনস এটা করলে আসবে না এর বিনোট সেল করলে আসবে ই সেল করতে লাগবে তো এটা বসে দাও ই সেল বের করনি কাকে থেকে স্যার হুম এটা শুনে যে -2.303 rp log s ওটা এত কঠিন করে কেন করছো ওটা মানে 0.05 বাই এ হ্যাঁ সেটা বলে আমি আপনাকে হবে কি হ্যাঁ তুমি তো আসছে তো রোলেশন আসছে তাহলে দেখো তুমি করো পুরোটা আচ্ছা আর এর ভ্যালু কত লিখছো আর এর ভ্যালু এখানে কি ইউনিট দেওয়া আছে দেখো আর এর ভ্যালু 8.314 নেবে আর টেম্পারেচার কেলভিনে কনভার্ট করব টেম্পারেচার লাগছে কত তোমার RT আর RT তো 0.05 নেই ও তাই পুরোটা করে পুরো বলবো তাহলে কি করে তাহলে आंसर কত হ্যাঁ আমি তাহলে করছি রাখবে এখানে ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.059 বাই n log রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে রিঅ্যাকশনটা ক্রোমিয়াম 3 এর কনসেন্ট্রেশন আর তার নিচে দেওয়া আছে Ag এর কনসেন্ট্রেশন Ag এর কনসেন্ট্রেশন পাওয়ারে 3 আর কিছু হবে ক্রোমিয়াম এই তো না যেটা আমি বলছিলাম -0.06 del g equal to আর del g equal to -2.303 rp log s এটা হবে হ্যাঁ তো আসছে না তুমি তাহলে আগে তো এই ভ্যালুটা এই সেলটা বের করো দিয়ে ইসেলটা এখানে কোথায় রাখবো দেওয়া আছে ইসেলটা নাও আমি তো এই সেল এখানে বার করব আরে এটা যে আরেকটা ফর্মুলা তো আছে তুমি যেটা করছো সেটা হচ্ছে যে del g এর সঙ্গে ইকুয়াল করেছো তাই তো তুমি del g এর সঙ্গে তুমি এরকম করে ভাবছো যে মাইনাস অফ rt ln k এটা বলছো দিয়ে দুটোকে ইকুয়াল করেছো দুটোকে না আমাদের তো del g বের করতে দিয়েছে হ্যাঁ কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি হ্যাঁ এখানে বসিয়ে করো তাহলে মিলবে না কারণ কিনা হচ্ছে এটা আমার del g নট আর এখানে ওরা স্ট্যান্ডার্ড কন্ডিশন দেয়নি ওটা ডেভিয়েশন হয়েছে ওইজন্য এর মতো del g নট মানে ওইটা
আর এখানে আবার যদি স্ট্যান্ডার্ড টেবিল শিখতো তাহলে ওটাই তখন তুমি এটা করতে হবে একদমই তাই। এটা তা বলেনি, কারণ এখানে আমার কনফিগারেশন ডিফারেন্ট আছে। দুটো সেম আছে কি হবে -0.059 n, এটা হচ্ছে 3 আর log CR3 plus 0.1 এর 0.1 এর 3 এই হয়েছে। তুমি এখান থেকে এই সেলটা বের করে এখানে বসিয়ে দাও, তাই না? স্যার এখানে 96 টাইপের ছিল কোনটা? হ্যাঁ হ্যাঁ। কোন সলিউশন is value 1.46 আমরা ডেসিমাল মেনশন কি হয়েছে? ডেসিমাল বা এখানে also কত ক্যালকুলেশন একটু বলে দাও তো, তোমার কত এসেছে, কিরকম এসেছে? -42670 জুল এসছে ওই কিলো জুল বলে আচ্ছা কিলো জুল ও আচ্ছা হাতা নেই তাই হচ্ছে ঠিক আছে, তাহলে বসিয়ে করে নিতে পারছো তোমরা। নেক্সট দেখো, আচ্ছা আমি নেক্সট কনসেপ্ট শিখিয়ে দিই। তাহলে আমাদের একটু অঙ্কগুলো বুঝতে পারলে, একটু ঘুরিয়ে ফিরিয়ে এসে দাও, বলে গিয়ে ক্যালকুলেশন তো ভালো আছে, ঠিকই তো আছে। তাহলে মুছে দিচ্ছি। স্যার আমি লং বের করতে পারি না তোমাকে দেখো যখন অঙ্কগত দেবে না, তোমাকে ওরা তো কম্পিউটার লিখে সেখানে লগ ইন দিয়ে দেবে, যেটা আছে একদম লিখবে, একটা লেখা থাকবে। এখানে লেখা নেই, কারণ এটা তো জাস্ট ওই পরীক্ষার কোশ্চেন নয়। তোমাকে সেখানে ধরো এক্সাক্ট তুমি অঙ্ক করার পরে যেভাবে ওই জায়গাটা সেটা তোমাকে দেওয়া থাকবে। এটা কারোর মধ্যে বলো না, কারোর পক্ষে কি এরকম লগ এর অ্যান্টি লগ এর মুখস্থ করা সম্ভব হবে নাকি? ক্যালকুলেটর না ছাড়া কি করে করতে পারবে না? অসম্ভব ব্যাপার, এটাকে বলে দেবো। আচ্ছা নেক্সট আমরা এখন করব রেসিস্টেন্স। এটা তো ফিজিক্সে পড়েছো, একে আর দিয়ে লেখা হয় the property which oppose the flow of current to the conducting wire. The property which oppose the flow of current to the conducting wire. Suppose is a conducting wire. যখন এখানে কারেন্ট ফ্লো করে তখন সেখানে কিছু প্রপার্টি আছে যে প্রপার্টি কারেন্ট ফ্লোটাকে অপোজ করে দেয়, সেই তোকে বলছি রেজিস্ট্যান্স। এটা হচ্ছে which restrict the flow of current to the conducting wire. এর ইউনিটটা হচ্ছে তোমার ওম, এটা লেখা হয়। এই রেজিস্ট্যান্স that is proportional to length of the conducting wire. Resistance proportional to 1 by cross section area, যেখানে a টা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। তাহলে দেখো r proportional to l by a, এটা ক্যাপিটাল এ লেখো না স্মল এ লেখো তোমরা? তাহলে রেজিস্ট্যান্স proportional to l by a মানে লেন্থের সঙ্গে রিলেটিভ প্রপোর্শনাল আর ক্রস সেকশন এরিয়াটার সঙ্গে ইনভার্স প্রপোর্শনাল। তাহলে দেখো যখন তুমি এখানে একটা কনস্ট্যান্ট দ্বারা আসবে, এখানে সেই কনস্ট্যান্টটা হচ্ছে রো এল বাই এ। না না আমার একটু অসুবিধা হচ্ছে, আমি ক্যাপিটাল এ লিখছি, ঠিক আছে? ক্যাপিটাল এ লিখি অ্যাকচুয়ালি। তাহলে এখানে দেখো, তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রোটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু
এই রোটা একটা কনস্ট্যান্ট বুঝতে পারলাম, তাহলে এখানে রো মানে কি গো? রো মানে হচ্ছে আর এ বাই এল। এই রো কে বলে স্পেসিফিক রেসিস্ট্যান্স বা একে বলে রেসিস্টিভিটি। তুমি তো ফিজিক্সে পড়েছো কোথাও কি? কোনটাতে পড়েছো? কোন ক্লাসে ছিল? 12 আছে। আচ্ছা, জানো তুমি তাই এগুলো করতে, যে এটা হচ্ছে স্পেসিফিক রেসিস্ট্যান্স আর রেসিস্টিভিটি আর রো। এটা মানে ধরো তুমি সেখানে এরকম একটা নিলে, একটা মানে ধরো একটা কন্ডাক্টিং ওয়্যারে তুমি একটা ক্রস সেকশনাল প্যাটার্ন করে ভাবছো, মানে এরকম করে একটা কিউবিক টাইপের হয়ে গেছে। ধরো এটা হচ্ছে একটা ওয়্যার, এই ওয়্যারের একটা ক্রস সেকশন তুমি দেখাচ্ছো, তাহলে ধরো এখানে এল টা আমার হচ্ছে 1 আর সেখানে ধরো ক্রস সেকশনটা 1, তাহলে সেক্ষেত্রে দেখো রো ইকুয়াল টু আর, মানে ইউনিট লেন্থ ইউনিট ক্রস সেকশন এরিয়া, তখন রেজিস্ট্যান্সটা রেজিস্টিভিটি। ঠিক আছে না? আচ্ছা, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিটটা কি হচ্ছে তাহলে? তাহলে এই ইউনিটটা কি হবে? ওম মিটার বা ওম সেন্টিমিটার, কারণ এটা সেন্টিমিটার স্কয়ার, এটা সেন্টিমিটার, এটা মিটার স্কয়ার বা মিটার। আচ্ছা, তাহলে আমরা রেজিস্ট্যান্স পড়লাম, স্পেসিফিক রেজিস্ট্যান্স পড়লাম, এবার হচ্ছে কন্ডাক্ট্যান্স। হ্যাঁ, কন্ডাক্ট্যান্স মানে কি দেখো, একে জি দিয়ে লেখা হয়। কন্ডাক্ট্যান্স জি মানে হচ্ছে 1 বাই আর, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স হচ্ছে কন্ডাক্ট্যান্স, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স হচ্ছে কন্ডাক্ট্যান্স। এর ইউনিটটা হচ্ছে ওম ইনভার্স মিটার। রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স হচ্ছে কন্ডাক্ট্যান্স, ইউনিটটা হচ্ছে ওম ইনভার্স। এবার নেক্সট মান হচ্ছে কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি একে বলা হচ্ছে তোমার স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। এটা মানে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। স্পেসিফিক কন্ডাক্ট্যান্স হচ্ছে কন্ডাক্টিভিটি। একে কাপ্পা দিয়ে লেখা হয়। কাপ্পা ইকুয়াল টু 1 বাই রো, reciprocal of specific resistance equal to 1 by equal to conductivity, specific conductance। আচ্ছা, রো মানে হচ্ছে কি পড়েছিলাম আমরা? আর এ বাই এল, তাই না? তাহলে এখানে হবে তোমার এল বাই আর এ, এটা মানে 1 বাই আর ইনটু এল বাই এ, এটা মানে হচ্ছে তোমার জি ইনটু জি স্টার, যেখানে জি হচ্ছে তুমি একটু আগে পড়লে কন্ডাক্ট্যান্স 1 বাই আর মানে, আর জি স্টার মানে হচ্ছে এটাকে বলে সেল কনস্ট্যান্ট। এটা কিন্তু সব সেলের জন্য একই থাকে না, চেঞ্জ হয়, এল বাই এ সেল কনস্ট্যান্ট। তাহলে কন্ডাক্টিভিটি ইকুয়াল টু কন্ডাক্ট্যান্স ইনটু সেল কনস্ট্যান্ট। না, আমার সেখানে এল বাই এ তো সব ফিক্স নয়, ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়, ভ্যারি ফর ডিফারেন্ট সেল। আচ্ছা, তাহলে দেখো দেখি তাহলে এই ইউনিটটা কি হবে আমাদের? কন্ডাক্ট্যান্স পার্টিকুলার মেটালের জন্য সেম থাকবে, কিন্তু এল বাই এটা ওই সেলের জন্য ফিক্স, প্রত্যেক সেলের জন্য আলাদা হতেই পারে এল বাই এ। আচ্ছা, ইউনিটটা কি হবে বলো আমার? 1, হ্যাঁ হ্যাঁ, ওম ইনভার্স মিটার ইনভার্স, একে বলি আমরা মো, তাই না?
ওম ইনভার্স মানে এম ইনটু উল্টো করে দিতে মিটার ইনভার্স। আচ্ছা, তাহলে আমরা এখানে রেজিস্ট্যান্স, কন্ডাক্ট্যান্স, কন্ডাক্টিভিটি পড়ে নিলাম। নেক্সট দেখো মোলার কন্ডাক্টিভিটি আমরা পড়ব এখন। মোলার কন্ডাক্টিভিটি একে লেখা হয় এরকম ল্যামডা এন, মোলার কন্ডাক্টিভিটি। এটা মানে কি জানো, যখন তুমি ইলেকট্রোলাইসিস করছো এরকম দূরের মধ্যে, ধরো দূরে ইলেকট্রন আছে, দে আর অ্যাপার্ট বাই 1 মিটার ডিসটেন্স, they are apart by 1 meter distance, তাহলে the conductivity of this solid of this cell is for the molar conductivity। মানে ধরো তুমি একটা কোনো কনসেন্ট্রেশন নিয়েছো, ধরো একটা কোনো ইলেকট্রোলাইট নিয়েছো, ইলেকট্রোলাইটিক সলিউশন এখানে নিয়েছো, সেই ইলেকট্রোলাইটিক সলিউশনটাকে হতে হবে কিন্তু 1 মোলার কনসেন্ট্রেশন। তার মানে when the two electrodes are apart by 1 meter distance and electrolytic solution is 1 molar, so then the conductivity of the solution is the molar conductivity। 1 molar solution যা খুশি হতে পারে 1 molar, সে সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট 1 molar হলেই আমার হবে। and the two electrodes are 1 meter distance, লেন্থটা হচ্ছে 1 মিটার ডিসটেন্স আছে, তাহলে এই সেলটার কন্ডাক্টিভিটিকে বলছি মোলার কন্ডাক্টিভিটি। so molar conductivity lambda m equal to kappa into 1000 by c, যেখানে c মানে হচ্ছে তোমার মোলারিটি, ল্যামডা মানে হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি, ইকুয়াল টু কাপ্পা মানে কি গো, কাপ্পা মানে কন্ডাক্টিভিটি ছিল তো, কন্ডাক্টিভিটি ইনটু 1000 বাই মোলারিটি। আচ্ছা, ধরো আমার এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, আমরা পরে নয় রে তাই এটুকু বুঝতে পারলাম আমরা, দেখো যে কনসেন্ট্রেশন বাড়লে এটা কিন্তু কমবে। তারপর দেখো কনসেন্ট্রেশন যদি কমাও মানে ডাইলুশন ইনক্রিজ করো তাহলে কিন্তু বাড়বে। সো বাই ইনক্রিজিং ডাইলুশন অর ডিক্রিজিং কনসেন্ট্রেশন the lambda m value increases, বুঝছো এটা? এবার দেখো তাহলে বাই ইনক্রিজিং ডাইলুশন অর ডিক্রিজিং কনসেন্ট্রেশন lambda m value increases, এরকম ইনক্রিজ করতে করতে তুমি একটা জায়গায় চলে যাবে, যখন তাকে বলছি আমরা মোলার কন্ডাক্টিভিটি এট ইনফাইনাইট ডাইলুশন। স্যার এখানে কনসেন্ট্রেশনটা সলিউশন কথা বলছি না, ইলেকট্রোলাইটিক সলিউশন ইলেকট্রোলাইটিক সলিউশনে কনসেন্ট্রেশন কথা বলছি। আর কার আছে, আর তো এখানে আমরা ইলেকট্রোলাইসিস করছি, একটা আছে ওয়াটার আর একটা আছে ধরো সিউএসএন, তার সলিউশন অ্যাকোয়াস সলিউশন, সিউএসএন পরে কনসেন্ট্রেশনের কথা বলছি। না না সিএসও করে অ্যাকোয়াস সলিউশন কনসেন্ট্রেশন একদমই তাই। আর কার হবে কনসেন্ট্রেশন? তুমি বলছো যে কপার সালফেটের সঙ্গে জল মেশানো আছে, এটা বলছো তো, তাহলে এটা আমার একটা সলিউশন হলো। আমরা এই সলিউশনে কনসেন্ট্রেট করছি, জল তো সলভেন্ট, এটা সলিউট, আমরা দুটো মিশিয়ে সলিউশন পেলাম, তার কনসেন্ট্রেট আলাদা করে নয়, সলভেন্টও নয় আর সলিউটও নয়, আমরা সেখানে বের করছি সলিউশনের কনসেন্ট্রেশন। এই যে লিখেছি 1 মোলার মানে কি বলে, 1 মোলার মানে হচ্ছে মোল পার লিটার, তাই না? পার লিটার সলভেন্টে কত সেকেন্ড সলিউট আছে, সলিউটের কনসেন্ট্রেশন সলিউট কনসেন্ট কি করে হবে, মোলারিটি মোলারিটি মানে মানে হচ্ছে কনসেন্ট্রেশন সলিউশন। আমরা যখন পড়েছিলাম যে মোলারিটি, ধরো এই মোলারিটি কিন্তু একটা আমরা যে টার্ম পড়েছিলাম 7খানা টার্ম শিখেছি আর 8-9খানা পড়েছি কনসেন্ট্রেশন টার্ম। দিস আর দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। একটা সলিউট কি করে কনসেন্ট্রেশন হয় বা একটা সলভেন্টে কি করে কনসেন্ট্রেশন হয়, তোমাকে যদি বলি বলো, তুমি আমাকে বলো তো NaCl এর কনসেন্ট্রেশন কত হবে, এটা মিনিংলেস। আর এই কনসেন্ট্রেশন তখনই হবে যখন তুমি এটাকে জলে সলিউট করো, তবেই তো কনসেন্ট্রেশন হবে। একটা সলিড যখন কনসেন্ট্রেশন হয়
ধরো তুমি সেখানে দুটো বিকার নিয়েছো, এই একটা বিকার এই একটা বিকার, দুখানাতে জল আছে, তুমি এখানে অ্যাড করলে 5 গ্রাম NaCl, এখানে অ্যাড করলে 10 গ্রাম NaCl, তাহলে তখন কিন্তু তোমার কনসেন্ট্রেশনের সলিউটটা হলো, সলিউটটা কিন্তু হলো না, কনসেন্ট্রেশন সলিউশনটা হলো। কনসেন্ট্রেশন সলিউশন হয়, সলিড হয়, সলিউটটা ডিফারেন্ট অ্যামাউন্টে সেখানে প্রেজেন্ট থাকে, বুঝেছো? হ্যাঁ বলে ক্লিয়ার। দেখো না বাচ্চা মানে কিতাবে দেখেনি, আসলে ক্লাস করে দেখেই নাই। হ্যাঁ শুনতে পাচ্ছ না কথা? হ্যাঁ বলছি যে ওই বুঝেছো তো? না তো বুঝিয়ে দেবো। কনসেন্ট্রেশন মানে হচ্ছে সলিউশনের হয়, হ্যাঁ মোলারিটি কিন্তু সলিউশনের হয়, মানে না সলিউট প্রেজেন্ট ইন দ্য সলভেন্ট, মানে মোলারিটি মানে হচ্ছে 1 মোলার মানে হচ্ছে তোমার সেখানে 1 মোল সলিউট ডিজলভিং 1 লিটার অফ সলিউট 1 লিটার অফ সলভেন্ট। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার হলো কি বললাম এবার দেখো, তাহলে এখানে যখন তুমি সেখানে কনসেন্ট্রেশনটাকে কমাচ্ছ তখন সেখানে কি হচ্ছে একটা সময় সেখানে আমার চলে গেল ইনফাইনাইট ডাইলুশন, তাকে লিখছি আমি ল্যামডা এন নট, একে বলছি আমরা এই কথাটা মানে হচ্ছে তোমার মোলার কন্ডাক্টিভিটি at infinite dilution, এটা মানে হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি at infinite dilution। আচ্ছা এবারে এখানে একটা ল আছে, সেই লটার নাম হচ্ছে কোলরাস ল ফর ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন। সেই লটা কি বলেছে দেখো,
Kohlrausch law for independent migration of ion. Please spelling দেখেছো Kohlrausch law for independent migration of ion. এটা কি বলেছে? বলেছে যে at infinite dilution molar conductivity of any electrolyte that equal to sum of the ionic conductivity of cation plus anion. এই কাণ্ড দেখো, এই ল্যামডা কিন্তু দেখো ক্যাপিটাল ল্যামডা, কোনো মাথায় বাংলি মাংলি লিখিয়ে দিই, এখানে এরকম করে লিখেছি ল্যামডাটা, আর এখানে একটা আগলি বেরিয়ে আছে ল্যামডা, এটা স্মল ল্যামডা। তাহলে এখানে আমার হচ্ছে Na প্লাস আর এটা মানে আমার হচ্ছে Cn মাইনাস। দেখো কায়দা করে তুমি এরকম করে লিখতে পারো, আর এরকম করে লোকে লেখে, এরকম লেখে, তোমার যা ইচ্ছা। ইনফিনিটিটাকে সাইন এরকম লিখতে পারো, এরকম ডাবল লিখতে পারো। তার মানে এটা তোমার হচ্ছে এইটার আর হচ্ছে এইটার। তার মানে এই লটা বলেছে যে মোলার কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রন ইকুয়াল টু সাম অফ দা ইন্ডিভিজুয়াল আয়নের কনসেন্ট্রেশন, মানে ল্যামডা অফ Na প্লাস এর প্লাস Cl মাইনাস। বুঝা যাচ্ছে? আমরা এটা কিছু পড়েছি, ঠিক আছে না? আচ্ছা, ধরো এখানে বললাম আমি ল্যামডা অফ Al2SO4 এর বল 3, এইটা তাহলে এটা ইকুয়াল টু ল্যামডা অফ Al3 প্লাস ল্যামডা অফ SO4 2 মাইনাস এই 3S2Al, তাহলে এখানে 2 লিখে দিচ্ছি, এখানে 3, এখানে 3 লিখে দিচ্ছি। বুঝছো? এই হচ্ছে ব্যাপারটা মোলার কন্ডাক্টিভিটি। সেই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিতে। এবারে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ Kohlrausch ল। নেক্সট দিনটা দাও অ্যাপ্লিকেশন অফ Kohlrausch ল, যেখানে একটা আমি উইক ইলেকট্রোলাইট নিচ্ছি। ধরো বললাম একটা উইক ইলেকট্রোলাইট CH3COOH, এই তো আমার পুরোপুরি আয়নাইজড হয় না, কিন্তু কিছুটা পার্সেন্টেজ আয়নাইজড করে, তাই না? এই কিন্তু পুরোপুরি আয়নাইজড হয় না। যেরকম একটা স্ট্রং ইলেকট্রোলাইট পুরোপুরি আয়নাইজড হয়ে যায়, এখানে কিন্তু পুরোপুরি আয়নাইজড হচ্ছে না। তাহলে যদি এখানে শুরুতে আমার এটা C মোল পার লিটার থাকে, এটা 0 ছিল, এটা 0 ছিল। যখন যদি এখানে বলি যে এখানে অ্যালফা এবং ডিসোসিয়েট করলো, যেখানে আলফা মানে হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন অর ডিগ্রি অফ আয়নাইজেশন, তাহলে এই কনসেন্ট্রেশন C এর মধ্যে একটা পার্সেন্টেজ হচ্ছে C আলফা আর একটা পার্সেন্ট হচ্ছে C আলফা, এটা আয়নাইজড হলো, মানে কনসেন্ট্রেশনে আলফা ইনটু আলফা মানে কত পার্সেন্ট ডিসোসিয়েট করলো, 20%, 0.1%, এটা মান নিলাম। তাহলে যখন টাইম এটা 0 ছিল তখন এটা হলো, আর যখন তোমার রিঅ্যাকশনটা ইকুইভ্যালেন্ট রিচ করলো সেখানে তোমার হলো C মাইনাস C আলফা, C কমন নিলে 1 মাইনাস আলফা। তাহলে দেখো এখানে যদি বলো KC রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড, দুটো ডিফারেন্ট অবশ্যই এটাই হবে। তারপরে দেখো CH3COO মাইনাস, আর ডানে কি আছে H প্লাস, আর লেফটে তোমার আছে CH3COOH, এইটা তোমার আছে সেখানে। কি তাই না বলো? তো কেটা কি জানো? এটা হচ্ছে এখানে KA বলছি, KA KC KC সব সমান, ডান দিক বাম দিক। এটা মানে হচ্ছে তোমার ডিসোসিয়েশন কনসেপ্ট অফ অ্যাসিড, যেখানে লিখেছে আলফা মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আর K মানে তোমার হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ব্যাপারটা একই, তাই নামটা আলাদা। এটা হচ্ছে তোমার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তাহলে তুমি ভ্যালু পুটলে কি আসবে গো? C আলফা, এটা হচ্ছে C আলফা, C কমন নিলে 1 মাইনাস আলফা, C কেটে দিলাম, তাহলে C আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা। তুমি জানো এটা করতে না? জানো।
তাহলে উইকের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আয়নাইজ হচ্ছে না, এখানে কিছুটা পার্সেন্টেজ আয়নাইজ হচ্ছে না। মানে দেখো, আর উইকের ক্ষেত্রে আলফাটা হেভি কম, অনেক কম থাকে, তাই সেখানে আমরা লিখতেই পারি অনলি সি আলফা স্কয়ার, কারণ 1 মাইনাস আলফাটা ধরে নিলাম নিয়ারলি ইকুয়াল টু 1। তাহলে দেখো এই যে এখানে বুঝতে পারলাম যে সি আলফা স্কয়ার ইকুয়াল টু কে, তার মানে আলফা ইকুয়াল টু রুট আন্ডার অফ কে বাই সি। এই কেটা আর যেটা মূলক আর একটু আলাদা হবে। হ্যাঁ ওটা তো কে, ওটা তো কাপ্পা, আলাদা একদম। ওটা তো অনলি কে লিখবে, কাপ্পা এটা হচ্ছে কে। তাহলে এইটুকু বুঝতে পারলাম যে ইন কেস অফ উইক ইলেক্ট্রোলাইট by decreasing concentration or increasing dilution, alpha value increases. উইক ইলেক্ট্রোলাইটের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটাকে কমালে বা ডাইলুশনটাকে বাড়ালে আলফা বাড়ছে, তার মানে সেক্ষেত্রে কিন্তু আমার মোলার কন্ডাক্টিভিটি কিন্তু সেখানেও বাড়বে ডাইলুশন কমালে। এটা আমি বোঝানোর চেষ্টা করলাম যে তুমি যেটা পড়েছো একটু আগে যে ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি, এখানেও কিন্তু বলেছিলাম যে মোলার কন্ডাক্টিভিটি ডাইলুশনটাকে বাড়ালে বাড়ে, ডাইলুশনটা বাড়ালে বাড়ে, তাহলে সেখানে প্রুভ করে দিলাম কেন বাড়ছে। কনসেন্ট্রেশনের সঙ্গে আলফাটা কিন্তু ইনডাইরেক্ট প্রপোর্শনাল, তাই এখানে বাড়লে এটা তোমার কমবে, এটা মানে এটা যদি কমাও তাহলে এটা বাড়বে। তুমি এখানে ডাইলুশন বাড়াও তাহলে এটা তুমি কনসেন্ট্রেশন বাড়াচ্ছ, ডাইলুশন বাড়াও তখন এটাও বাড়বে, তখন এটাও বাড়বে। আচ্ছা যাই বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা লিখে নিয়েছিল না? তাহলে তোমাকে আমি এখন দেখাচ্ছি যে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ইন কেস অফ উইক ইলেক্ট্রোলাইট। তাহলে এই ক্ষেত্রে তুমি ল্যামডা কি করে ক্যালকুলেশন করবে? তুমি সেখানে কিন্তু এরকম করে লিখতে পারবে না, মানে লিখতে পারবে, লিখতে কোনো সমস্যা মানে না, কিন্তু এই ভ্যালু বের করতে পারবে না। কি করে বের করবে? কারণ এটা পুরোপুরি আয়নাইজ হয় না, সমস্ত এইটা প্লাস এইটা 8 প্লাস, কিন্তু তুমি এগুলো ভ্যালু বের করতে পারবে না। কেন বের করতে পারবে না বলো তুমি? এখানে এটা ভীষণ উইক ইলেক্ট্রোলাইট, মানে পুরোপুরি আয়নিক হচ্ছে না। তুমি এখানে কখনো এরকম ভাবতে পারবে না যে ওই অ্যাসিডটার কনসেন্ট্রেশনটাই কিন্তু এখানে আয়নাইজ হবে না। যেরকম এখানে আমি কি বলতে পারছিলাম, অ্যাসিডটা যে মোলারিটি হবে সেটা কিন্তু এরও 3 হবে এরও তাই হবে, কিন্তু এখানে সেটা হবে না। তাই তোমাকে এটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করতে হবে। ধরো আমি এখানে বাইক থেকে একটা a প্লাস কে অ্যাড করলাম, সেটা আমরা অঙ্ক অনুযায়ী চেঞ্জ করব, এটা ভ্যালুটা অ্যাড করলাম, আবার এখানে বালু দিয়ে দিলাম। তুমি এখানে একটা Cl কে অ্যাড করলে আর সেখানে একটা Cl কে মাইনাস করে দাও একটা, ব্যাপারটা কি হলো কিনা বলো? ব্যাপারটা কি হলো কিনা বলো আমাকে? কিন্তু আমরা দেখো এখানে এগুলোকে অ্যারেঞ্জ করতে পারবো, এইটার সঙ্গে এটাকে অ্যাড করলাম, তাহলে সেখানে পেলাম CH3 COONA, এরকম একটা পেলাম, এটা পেলাম। হ্যাঁ তার সঙ্গে একটা HCl পেয়েছি এখানে, তাহলে এটা প্লাস অফ HCl। হ্যাঁ এরকম করে আমার লাভটা কি হচ্ছে, এটা মানে হচ্ছে তোমার এটা সব স্ট্রং ইলেক্ট্রোলাইট হয়ে গেল, এটাও স্ট্রং এটাও স্ট্রং, আমি সেখান থেকে ভ্যালু বের করতে পারবো। আর মাইনাস অফ ল্যামডা LCl। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা ইকুয়াল টু molar conductivity at certain concentration by molar conductivity at infinite dilution। পার্সেন্টেজ বললে এটা ইনটু 100 হবে। এটা মানে হচ্ছে ল্যামডা ইন সার্টেন কনসেন্ট্রেশন, অঙ্কে যা থাকবে, আর এখানে ল্যামডা এর নটটা দিয়ে বের করলে কোলটা সহজ এরকম করে। আচ্ছা degree of dissociation alpha equal to molar conductivity at certain concentration, molar conductivity at infinite dilution, যদি বের করতে ক্যালকুলেশন করে into 100।
ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি মানে আগেরটা যেরকম বললাম যে দুটো এরকম একটা ভোল্টমিটার নিয়েছো and two electrodes are apart by 1 meter distance, এখানেও একদমই তাই 1 মিটার ডিসটেন্স দুটো ইলেকট্রোড আছে এখানে, এবং সেখানে তোমার এই সলিউশনটা যেটা আছে এর কনসেন্ট্রেশন হচ্ছে 1 normal solution, then the conductivity is called the equivalent conductivity. যেটা আমরা আগে পড়েছি ইকুইভ্যালেন্ট ওয়েট, যে নরমালিটি মানে কি পড়েছিল given mass by equivalent mass v in cc solution volume into 1000, এটা হচ্ছে নরমালিটির ফর্মুলা, তাই না? আর নরমালিটির মোলারিটি কি ফর্মুলা আছে? নরমালিটি ইকুয়াল টু মোলারিটি ইনটু n ফ্যাক্টর, তাই না? n ফ্যাক্টর। তাহলে দেখো তুমি এখানে পাচ্ছ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ল্যামডা ইকিউ, এটা ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই নরমালিটি। তুমি নিজেই কিন্তু এখানে দেখো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির সঙ্গে মোলার কন্ডাক্টিভিটি রিলেশন নিজেই বের করতে পারবে, পারবে কিনা বলো? এটা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি। তোমাকে আমি যা যা বললাম, তোমাকে আমি যা যা বললাম এটা কিন্তু মোলারের ক্ষেত্রে যা যা বললাম এখানেও সেই হবে একই রকম করে, এখানে সেই পোলারাইজ ফ্লো হ্যান্ডনা সবই হবে। তাহলে দেখো তুমি এখানে ওই নরমালিটির জায়গায় মোলারিটি এর একটা রেশিও করে দাও, তাহলে তুমি রেশিও দুটোর মধ্যে রিলেশন পেয়ে যাবে। আর এন ফ্যাক্টর কি জিনিস লাস্ট ক্লাসে ডিটেইলসে বলে দিয়েছি। বুঝলে? একদম বলো 5 থেকে এক্সটার্নাল আসবে সরে হবে একদম। এবারে শুধু যেতে হবে ডান নামটা তো প্র্যাকটিস করা, স্কুলে যাবে না লাস্টে তিনটে ক্লাস দিয়ে অঙ্ক পাঠাচ্ছি। এই সার্কুলারটা বড় সার্কুলারটা কিসে দেখছো? ছোটটা বলো আচ্ছা কোনটা করবে? স্যার কোনটা করব? 133 কত কিছু ইনফেক্টেড। হ্যাঁ
in fact in case of short তোমার কি ছিল টোটাল চার্জ অফ ক্যাটায়ন তাহলে এখানে দেওয়া আছে কি তারপরে বাই হ্যাঁ কি গো মানে এই দেখো না আর বুঝেছি তুমি যদি রেশিও করে দাও এখানে বুঝছো আচ্ছা জাহির বুঝতে পারলে কেন 6 হলো হ্যাঁ স্যার in fact এটা 6 এখানে তাই lambda equivalent equal to lambda m by 6 আচ্ছা তারপরে দেখো 134 লিমিটিং ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি মানে হচ্ছে এই যেটা বললাম মোলার কন্ডাক্টিভিটি এট ইন ফাইনাইট ডাইমেনশন ওটা মানে লিমিটিং হ্যাঁ আমি বলতে ভুলে গেছি ভাই লিমিটিং মানে হচ্ছে ইনফাইনাইট ডাইমেনশন যেটা হচ্ছে ঠিক আছে তোমরা করো আমি জাস্ট লিখছি অন্তরে স্যার এই ইকুয়েশনটা বানাতে হবে হ্যাঁ হ্যাঁ এরকম একদমই তাই বানাও লিমিটিং ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি অপশন সি সি এসছে না বাকিদের কি সি এসছে এই কি দেওয়া আছে তো অ্যারেঞ্জ করো এবারে তোমাকে ওরা এন এ বি আর বের করতে বলছে এটা বের করে নাও তাই না তাহলে তুমি এখানে NaCl টাকে অ্যাড করো NaCl টাকে অ্যাড করো KCl টাকে বাদ দাও আর এখানে তুমি KBr টাকে অ্যাড করো ব্যাস অঙ্ক হয়ে গেল তখন যদি দেখো পাচ্ছ তাই হ্যাঁ তখন তুমি এখান থেকে বের করে নিচ্ছ এটা প্লাস এইটা করলো শুধু আবার দেখো তুমি এখানে ভ্যালু পুট করলে তাহলে দেখো বলেছে NaBr এটা মানে হচ্ছে এইটা হবে Na প্লাস আর এইটা Br মাইনাস তুমি বললে না এটা ডাইরেক্ট বের করতে পারে প্লাস মাইনাস ডাইরেক্ট কন্ডাক্টিভিটি অফ Br মাইনাস C না আমরা তো এখান থেকে বের করতে পারলাম হ্যাঁ দিদি বের করতে পারলাম দিদি বলে আমরা এরকম লিখতে পারি কিন্তু ডেটাগুলো পাবো না ডেটা আমাদের দিয়ে দিচ্ছি অলরেডি এই জন্য বের করতে পারছি বুঝছো এটা বললেই হয়ে যাবে আচ্ছা এটা করে নাও তারপর পরেরটা করছি
Okay, sir, what? 49 is to see. So answer what? 50 years. Answer নিয়ে ছাড়ো তাই তো আমার yes, ঠিক আছে। আমার yes. তোমার কত এসেছে দুটো আসেনি 49 years. তো 49 এর টাকা ছিল অপশন দুটো আছে নাকি কি কাণ্ড দেখি তাহলে তোমরা এভাবে করেছো আনসারটা দেখে না তাহলে আনসার 130 33 না 33 না 34 তো জি also 50 आंसर नहीं क्वेश्चन তাই কালকে ঠিক করে নাও হ্যাঁ 151.5 minus 126.5 plus 1.5 198. ও হ্যাঁ ঠিক আছে 137 করবে নেক্সট এখানে ভ্যালু পুট করলে आंसर তোমার টি এসে 50 এসে জানি এটার आंसर 50 এসে তুমি ক্যালকুলেশন করে পেয়ে যাবে হুম 137 আমরা পড়া দেখি सेल कांस्टेंट g स्टार l by a So G to 1 by R. আর g স্টারটা সেল কাंस्टेंट Specific one. फिर ऑप्शन बी A is equal to 1 by A. सर ऑप्शन बी মানে তোমার কাপ্পা ইনটু 1000 বাই c না तो होते লাগবে অঙ্কটা কি দেওয়া আছে গো কম্পেয়ার করো জি স্টার্ট করিয়ে ব্যাস তাই তো দাদা চলে গেছে conductance or self find এত মূল্য specific conductance এত resistance is এত self constant is what হ্যাঁ ওরকম তো ফাংশনই নেই 3.35. কাপ্পা ইকুয়াল টু g ইনটু g স্টার জি স্টার্ট মানে সব কি করবে g স্টার মানে হচ্ছে l বাই a তো রেসিস্ট্যান্স g মানে হচ্ছে 1 বাই r O into R করতে হবে তো kappa into R মানে তো self constant divide আরে স্যার কত বেকার ইনফরমেশন দেওয়া আছে হ্যাঁ 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 একদমই বাকিগুলো সব ফলস দেওয়া আছে হ্যাঁ রেজিস্ট্যান্স দেওয়া আছে তো এই যে 1 বাই r ওই যে 1 বাই r আর যেটা কন্ডাক্টর হলো B যেটা কন্ডাক্টর হলো ওর ঢপের চপ দিয়েছে কে তো এটা দেওয়া আছে মানে কনসেন্ট্রেশন কাজে লাগছে না এখানে কি কি দেওয়া আছে এখানে দেখে নাও তো আমি করে দিচ্ছি স্পেসিফিক কন্ডাক্ট্যান্স কাপ্পা দেওয়া আছে তো
-3 আর দেওয়া আছে ব্যাস বসিত হয়ে গেছে। এটা জানতে চেয়েছে তুমি এটাও জানো এটাও জানো। হ্যাঁ জাহিদ তোমার হয়েছে এটা? করছি স্যার। দেখো তো ইলেকট্রিক কি টপিক বাকি থাকলো আর তোমাকে আমি ওগুলো সব ফার্স্ট ও সেকেন্ড ও বলে দিয়েছি, গ্যালভানিক সেল, সলভেন্ট, লান্স ইকুয়েশন, হারমোনিক ইন্টারপ্রিটেশন বলে দিয়েছি। আচ্ছা তোমাকে আমি কনসেন্ট্রেশন সেল বলিনি না, কনসেন্ট্রেশন সেল বলিনি মানে ওই যে গেঞ্জি ফেজি রিপ্রেজেন্টেশন ওই দেওয়া আছে। আচ্ছা তারপরে সেখানে তোমার ব্যাটারি ও ব্যাটারিটা বলিনি, ব্যাটারিতে যে পড়ে দেবে প্রাইমারি সেল সেকেন্ডারি সেল ওই দুটো রিঅ্যাকশন পড়ে নেবে। আচ্ছা হ্যাঁ এটা জানি। কন্ডাক্টেন্স, করোশন, কন্ডাক্টেন্স, কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি, কোলব্রাশ ল আর অ্যাপ্লিকেশন অফ কোলব্রাশ ওই রিলেশন গুলো ওই লেখা আছে। আর বলা আছে সলিবিলিটি, সলিবিলিটি মানে ওইটাই কিছুই নয় জানো তো, মানে কনসেন্ট্রেশন হবে এটা। এই যে এখানে তুমি লিখেছো কনসেন্ট্রেশন লিখছো না জানেন এই দেখো এটাই সলিবিলিটি, এটা তো মোল পারে এটাই সলিবিলিটি। আর এখানে যেটা বলেছে তোমাকে কনসেন্ট্রেশন সেল ওইটা হচ্ছে ধরো সেখানে দুটো সেম টাইপের সেল দেওয়া আছে, হেডিং দাও কনসেন্ট্রেশন সেল। মানে ধরো আমার সেখানে দুটো একই দেওয়া আছে সেল, মানে কিরকম ধরো একটা আমার দেওয়া আছে এখানে জিঙ্ক থেকে Zn2+ এর দেওয়া আছে কনসেন্ট্রেশন 0.1 মোলার, মাঝখানে সলভেন্ট। আবার তোমার এখানেই দেওয়া আছে জিঙ্ক থেকে Zn2+, এখানে দেওয়া আছে 0.2 মোলার। তার মানে দেখো দুটো সেম ইলেকট্রোড নিয়ে তুমি করেছো অক্স আর রেড বানিয়েছো, এখানে অক্স আর এখানে রিডাকশন হয়েছে কিন্তু ডিফারেন্ট কনসেন্ট্রেশন। তখন তুমি একদম এক্স্যাক্টলি নান্স ইকুয়েশনে পুট করবে, খালি সেখানে C1/C2 করবে। মানে ECl equal to inert cell minus of 0.059/n log C1/C2। হ্যাঁ এটা নান্স ইকুয়েশন, মানে এখানে আমার সবই সেম খালি দুটো কনসেন্ট্রেশন আলাদা থাকছে, তখন আমি এখানে পুট করছি আর কিছুই না, নরমালের মতো করছি এবার কাজটা। বুঝে গেছো জাহির, বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা তোমাদেরকে অঙ্কগুলো পাঠিয়ে দিচ্ছি, এটা ভালো করে তাহলে বাড়িতে পড়বে তাহলেই তো হবে। আমার তাহলে তোমাদের ক্লাসে এই অনেকগুলো কমপ্লিট হলো, নেক্সট ক্লাস কি পড়া হচ্ছে বলে দিচ্ছি। 11 এর আমার কতগুলো পড়ানো হবে, 4টে পড়ানো হচ্ছে না, অ্যাটমিক, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, রেডক্স আর ইলেকট্রোকেমিস্ট্রি। হ্যাঁ আজ পেলে পড়লাম, এটা তোমার হয়ে গেল। তাহলে এর পরের ক্লাসে কি পড়াবো, এটার পরীক্ষা নেব, বাড়িতে পাঠিয়ে দেবো, কোশ্চেন বাড়িতে পরীক্ষা দেবে এটা এই টপিকগুলো নিয়ে। আর ঠিক আছে ওই কোশ্চেনটা গ্রুপে মার্ক করে দাও, কোন কোথায় আছে ওটা তাহলে খুঁজে পেয়ে যাবো, তাহলে ওগুলো ডিসকাস করে দেবো। তোমাদের তাহলে নেক্সট ক্লাসে পরীক্ষা মাস্টার বাড়ি দেবে, আর নেক্সট ক্লাসে কোনটা পুরো বলো তো ওগুলো পড়বে। আচ্ছা হ্যাঁ অবভিয়াসলি আসবে, ঠিক আছে সর্ববেশি ঠিক আছে তাহলে ইনঅর্গানিক বলছো, ঠিক আছে স্যার ইনঅর্গানিক কত আছে
আসে, মানে ধরো তোমার ওই সবকটা মাস হলো তো যতটুকু 40% মতো অর্গানিক থেকে থাকে, বাকি 38% ফিজিক্যাল থেকে থাকে, বাকিটা ইনঅর্গানিক থাকে। ইনঅর্গানিক স্কিপ করলেই হয় স্যার। হ্যাঁ, ইনঅর্গানিক হবে কি করে? আর ইনঅর্গানিক তো আলাদা করে কিছু নয় গো, ইনঅর্গানিক এর কোশ্চেন গুলো পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, আর বাকি ডিএসএ মুখস্থ করতে হবে ব্যাস। ঠিক আছে তাহলে জাহিদ, হ্যাঁ স্যার। ঠিক আছে চলো টাটা।